আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বাংলা প্রথম বইয়ের মধ্যে কবিতা নতুন করে সংযুক্ত হয়েছে, প্রাণ কবিতাটি। এই কবিতার সব খুঁটিনাটি বিষয়বস্তু নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদের জন্য দুটি বিষয় নিয়ে এলাম। একটি হলো তোমাদের এই যে কবিতা গদ্য পদ্যগুলো আছে, এগুলো আমি তোমাদের জন্য একটা প্লে লিস্টে সবগুলো সাজানো আকারে দিচ্ছি, যাতে তোমরা সেখান থেকে সহজে খুঁজে পাও। কোন কোন লাইনগুলো পরীক্ষা আসবে আমি তোমাদেরকে ভালো করেই বলে দিচ্ছি। এবং বেশিরভাগই তোমরা আমি যে কবিতাগুলো দিয়েছি তোমাদেরকে, সেখানে কমেন্ট করে জানাচ্ছ যে তোমাদের এমসিকিউ পর্ব প্রয়োজন, সৃজনশীল পর্ব প্রয়োজন। এই জন্য আমি তোমাদের জন্য এমসিকিউ নিয়ে একটা পর্ব রেডি করছি, যেখানে সবগুলো কবিতা গদ্য পদ্যর এমসিকিউ থাকবে। তুমি ধারাবাহিকভাবে চাইলে দেখে নিতে পারবে। আর কবিতা গদ্য পদ্য নিয়েও তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করছি, সেখানে তোমরা সবগুলো কবিতা ধারাবাহিকভাবে পেয়ে যাবে। চলো আমরা আজকে ধারাবাহিকতায় প্রাণ কবিতা নিয়ে আলোচনা করি। প্রাণ কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য তার জন্মসাল মৃত্যুসাল সবগুলোই খুব বেশি গুরুত্বপূর্ণ। যদিও অন্যান্য কবিদের জন্মসাল মৃত্যুসাল আমি তেমনভাবে দেখতে বলি না, কিন্তু রবীন্দ্রনাথেরটা দেখা খুবই প্রয়োজনীয়, কারণ তারটা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল হলো 1861, মৃত্যু হলো 1941। এটা একটু মাথায় রাখবে। আর প্রাণ কবিতাটি নিয়েছেন তিনি কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সনে 7 মে 1861 খ্রিস্টাব্দে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহীয়সী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ হলো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এগুলো একটু মনে রাখবে। তার দাদা ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালে তাকে অনেক স্কুলে দেওয়া হলেও তিনি কিন্তু পড়ালেখা করতে পারেননি। এর পরবর্তীতে 17 বছর বয়সে, কত বছর বয়সে? 17 বছর বয়সে রবীন্দ্রনাথকে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে পাঠানো হলেও 1.5 বছর পর পড়াশোনা অসমাপ্ত রেখেই তিনি দেশে ফিরে আসেন। এরপরে এইভাবে করে তার পড়ালেখা আসলে বেশি দূর আর এগোয়নি। এরপরে যে বিষয়টা মনে রাখবে, মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। কত বছর বয়সে? মাত্র 15 বছর বয়সে। 1913 সালের রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যিক নোবেল পুরস্কার লাভ করে। মানে এই পুরো এশিয়ার মধ্যে প্রথম সাহিত্যিক নোবেল বিজয়ী ছিলেন তিনি। এর পরবর্তীতে দেখো, তার অজস্র, যেমন ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বালাকা, পঞ্চুষ, চোখের বালি, ঘোড়ো, ঘরের বাইরে যোগাযোগ, শেষের কবিতা। এখানের মধ্যে শেষের কবিতা, মানসী, সোনার তরী, কল্পনা, এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এই শেষের কবিতা এইগুলা তার বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে। বাকিগুলো তোমরা একটু দেখে নিবে। আমরা ডিরেক্ট কবিতা নিয়ে আলোচনা করি। এই কবিতার প্রথম লাইন হলো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এটা হলো এই কবিতার প্রথম লাইন। এখানে সূর্য আছে, এরপরে জীবনের কিছু প্রতীক এখানে ব্যবহার করেছে। ফুলকে জীবনের প্রতীক হিসেবে কবি এখানে ব্যবহার করেছে। এরপরে আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখতে পাবো তা নিয়ে এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। চলো শুরু করি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানে এত সুন্দর পৃথিবীতে কবি চান না চলে যেতে, মানে মারা যেতে তিনি চান না। মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, মানে এই যে মানব জগৎ আছে এখানে তিনি আজীবন বেঁচে থাকতে চান। এখন মানুষ তো আসলে কখনোই কি আজীবন বেঁচে থাকতে পারবে না। তিনি বেঁচে থাকতে চেয়েছেন যে তার যে সৃষ্টকর্মগুলো আছে, যার যে লেখাগুলো আছে, এই সুন্দর সুন্দর লেখাগুলো দিয়ে তিনি মানুষের মাঝে আজীবন বেঁচে থাকতে চেয়েছে। যেমন এখন তিনি বেঁচে নেই, কিন্তু আমরা তার এই কবিতাগুলো, গল্পগুলো এখনো পর্যন্ত পড়ছি। এরপরে দেখো, এই সূর্যকের এই পুষ্পরিত কননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। এখানে কবি বলছেন যে এই যে পুষ্পরিত, এটাকে জীবনের প্রতীক হিসেবে তিনি ধরেছেন। তিনি বেঁচে থাকতে চান এই সূর্যকের, মানে এই যে পুরো পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর মাঝে জীবন্ত হয়ে সবার সাথে সবার সুখ দুঃখ ভাগাভাগি করে তিনি বেঁচে থাকতে চান। এখানে তিনি প্রকৃতির মাঝে কি সুখ খুঁজে পান। এরপরে, ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, মানুষের জীবন কখনো থেমে থাকে না, তা প্রবাহমান স্রোতের মতো চলতেই থাকে। এবং এই স্রোতের মধ্যেই মানুষ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের সুখ দুঃখ নিয়ে বেঁচে থাকেন। বিরহ মানে বিচ্ছেদ, মিলন মানে মানুষের মিলন, কত হাসি, অশ্রুময় মানে কি হাসি কান্না। তো কবি বলছেন মানুষের জীবন কিছু বিচ্ছেদ, কিছু মিলন, হাসি কান্না এগুলো নিয়ে গঠিত। এবং এগুলা নিয়েই কবি চাচ্ছেন যে তার সৃষ্টকর্ম, মানে তার লেখাতে এই সব কিছুই যেন ফুটে ওঠে। মানবের সুখে দুঃখে
গাথিয়া সঙ্গীত, মানে কবি এখানে বলছেন তিনি মানুষের সুখ দুঃখগুলো তার কবিতা বা লেখার মধ্যে ফুটাই তুলতে চান এবং তিনি মানুষের মধ্যে অমর হয়ে থাকতে চান। যদি গো রচিতে পারি অমর অলয়, মানে অলয় মানে কি সাহিত্য, মানে তিনি চাচ্ছেন যে মানুষের মাঝে যে লেখাগুলো দিয়ে তিনি আজীবন অমর হয়ে থাকতে পারবেন তার এমন সাহিত্য। এরপরে কি বলেছে দেখো, তা যদি না পারি তবে বাঁচি যতকাল, মানে তিনি এখন বলছেন যদি আমি এই যে অমর সাহিত্য রচনা করতে না পারি তবে আমি যতকালই বেঁচে থাকি না কেন তোমাদেরই মাঝখানে লবি যেন ঠাই, মানে এই যে মানুষের মাঝেই তিনি আজীবন থাকতে চান। মোট কথা হলো যে তিনি যদি এই অমর কীর্তি রচনা করতে না পারেন তবে তিনি মানুষের সাথেই থাকতে চান, মানুষের সুখ দুঃখ তিনি ভাগাভাগি করে নিতে চান। তোমরা তুলিবে বলে সকাল বিকেল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই, মানে তোমরা যে ওনার কবিতা বা যে সাহিত্য আছে অমর কীর্তি এগুলো তোমরা সকাল বিকাল এখান থেকে নতুন নতুন বিষয় ফুটিয়ে তুলবে এবং নতুন নতুন সঙ্গীতের সৃষ্টি করবে। হাসি মুখে নিয় ফুল তারপরে হায়, কবি বলছেন যে তার যে লেখাগুলো আছে এগুলো যাতে মানুষের মধ্যে থাকে এবং মানুষ যাতে এটি হাসি মুখে গ্রহণ করে এবং তার লেখা যাতে মানুষের কাছে আজীবন থাকে। ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়, তার লেখাগুলো যদি মানুষের মধ্যে প্রাণবন্ত না হয় বা মানুষ যদি চায় সেগুলো ফেলে দিতে পারবে, কিন্তু কবি চেয়েছেন যে তার লেখা যাতে আজীবন মানুষের কাছে থেকে যায়, অমর হয়ে থেকে যায়। শব্দটিকার মধ্যে শব্দটিকা যেগুলো আছে এগুলো একটু করে তোমরা দেখে নিও। এরপরে পাঠ পরিচিতির যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে, কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই জগৎ সুন্দর এবং আকর্ষণীয়, মানে কবি আসলে এই পুরো পৃথিবীটাকে সুন্দর এবং আকর্ষণীয় বলে সেখানে কবিতায় ফুটিয়ে তুলেছেন। মানুষের হাসি কান্না মান অভিমান আবেগ ভালোবাসা পৃথিবীর পরিপূর্ণ, মানে এই সব কিছু ছাড়াই কি যে কোনো একটা কিছু ছাড়াও পৃথিবী পরিপূর্ণ হতে পারবে না। জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে কবি তাই মৃত্যুবরণ করতে চায় না। তিনি অভিলাষ ব্যক্ত করেছেন মানুষের মনোজয়ী রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার, মানে কবি চেয়েছেন যে তার সৃষ্টকর্মগুলো দিয়ে তিনি যাতে তার পুরো পৃথিবীতে তিনি যাতে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকেন। পৃথিবীর নরনারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাঁই পায় তবেই তিনি অমর হবেন, মানে এই যে মানুষের আশেপাশে যে মানুষদের আছে দুঃখ কষ্ট সব কিছুই যদি তার লেখায় ফুটে ওঠে তবেই তিনি মানুষের মাঝে টিকে থাকতে পারবেন বা মানুষ তাকে মনে রাখবেন বা তিনি অমর হতে পারবেন। তা না হলে তার রচনা শুকনো ফুলের মতোই সবার কাছে অনাদৃত হয়ে পড়বে। সৎ ও শুভকর্ম করে জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন। এই লাইনগুলো মনে রাখবে এবং সৃজনশীল ব্যাখ্যা করার জন্য এগুলোর কোনো বিকল্প নেই। এছাড়া তোমাদের যদি এমসিকিউ পর্ব প্রয়োজন সেটা আমাকে জানাবে, আর কবিতার ব্যাখ্যা এখানে আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো।